যারা মনে করত যে জনগণের কাছে আর কোনো বিকল্প নেই, তারাই হচ্ছে একমাত্র বিকল্প, তাদের এখন ভুল ভাঙতে শুরু হয়েছে, তাদের ঘুম হারাম হয়ে গেছে। তারা দেখছে জনগণ আর তাদেরকে বিশ্বাস করতেছে না, জনগণ তাদেরকে আর গ্রহণ করছে না। তাই এখন তারা নতুন নতুন কথা শুরু করেছে, যেই কথাগুলো শুনে এদেশের মানুষ হাসে। ফ্যাসিবাদের ভাষায় তারা কথা বলতে শুরু করেছে। আমরা মনে করি নিঃসন্দেহে বিগত 16 বছর তারাও মুসলিম ছিল, জুলুমের শিকার হয়েছে, কিন্তু তারা আজ ক্ষমতার মোহে, ক্ষমতা আসার পূর্বেই নিজেদেরকে জালিম হিসাবে আবির্ভূত করছে। যদি তাই না হতো তাহলে এই দেশে তো রাজনীতি করার সবার অধিকার আছে, আছে না? আমরা দেখেছি আমাদের দেশের একজন নেতা, তিনি রাজনৈতিক মঞ্চকে নাটকের মঞ্চ হিসেবে গ্রহণ করেছেন। তিনি সেখানে দাঁড়িয়ে অভিনয় করেন, জাতিকে ভুল তথ্য দেন। গতকালকে তার বক্তব্য আমরা শুনেছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তিনি একটি ভুল তথ্য দিয়েছেন, কিন্তু সেখানে একটি ভালো কথা তিনি বলেছেন যে সবারই তো অধিকার আছে রাজনীতি করার। এই কথা যদি আপনি বুঝে থাকেন তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরাধিকারীরা যখন কাজ করতে যায় তাদের হিজাব টেনে নেওয়ার দুঃসাহস কিভাবে দেখায় আপনার কর্মীরা? আপনি বলতে চাচ্ছেন নারীদের অধিকার আছে, সে অধিকার বাস্তবায়নের জন্য তো জামাত ইসলামী কাজ করে যাচ্ছে, তাহলে নারী তার অধিকার প্রয়োগের ক্ষেত্রে আপনার গুন্ডা বাহিনী, আপনার দলীয় সন্ত্রাসীদেরকে কেন তাদের পিছনে লাগিয়ে দিচ্ছেন? তার জবাব দিতে হবে আপনাকে। আমরা ভাবছিলাম সভ্য দেশে ছিলেন, স্মার্ট দেশে ছিলেন, কিছু স্মার্ট হয়েছেন, জ্ঞান দ্বারা কিছু আলোকিত হয়েছেন, কিন্তু আমরা দেখছি যেই তিমি সেই তিমিতেই আছেন, জ্ঞানের আলো আপনাকে স্পর্শ করেনি, বরং অজ্ঞতার পরিচয় দিচ্ছেন। আপনার রুচিতে আসে কিভাবে এটা? হাজার মানুষের সমাবেশে আপনি মঞ্চে একজন মঞ্চ অভিনেতার মতো হাতকে প্রসারিত করে গুপ্ত গুপ্ত বলেন, এটা কি আপনার মতো রাজনৈতিক নেতাদের মানায়? এটা কেন করতেছে জানেন? কারণ জামাত ইসলামের জনপ্রিয়তা দেখে এখন হুঁশ হারিয়ে ফেলছে, কোথায় যে কি বলতে হয় সেটা ভুলে গেছে। আজকে আপনার রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেন, আপনার বক্তব্য শুনে জনগণ হাসে। আরও কি করেছেন? যখন দেখছেন প্রতিযোগিতায় পারছেন না, সততায়, দক্ষতায়, নীতি নৈতিকতায়, আদর্শে যখন বারবার হেরে যাচ্ছেন, তখন কি করছেন? তখন চুরি করতে শুরু করেছেন, আইডি হ্যাক করতে শুরু করেছেন, আমিরে জামাতের নামে মিথ্যা কথা ছড়িয়ে দিচ্ছেন। আজকে সেক্রেটারি জেনারেল আইডি হ্যাক হয়, আরেকদিন আমিরে জামাতের আইডি হ্যাক হয়, আরেকদিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আরেক দায়িত্বশীলের আইডি হ্যাক হয়। এখন আপনারা হ্যাকিং পার্টিতে পরিণত হয়েছে। পরাজয় আপনাদের অবশ্যই বরণ করতে হবে, কারণ জনগণ জেগে গেছে। আমরা জনগণ যদি জেগে যাই তাহলে এই সমস্ত অপশক্তিদেরকে অবশ্যই পরাজিত হতে হবে। প্রিয় ভাইরা, আমি যে কথাটি বলতে চাই, আজকে সেই জনজোয়ার তৈরি হয়েছে কি এমনি এমনি? অসংখ্য শহীদের রক্ত, অসংখ্য ভাইদের বোনদের আত্মত্যাগে আজকের বাংলাদেশ এই জায়গায় এসেছে। কত স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কত পিতামাতা তার সন্তানকে হারিয়েছে। শহীদ পরিবারদের কাছে যাওয়া আপনাদের সুযোগ হয় না, আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ হয়। আমরা দেখি আমাদের শহীদ পরিবারগুলো যখন যাই, তখন তাদের অনুভূতি যখন আমাদের কাছে ব্যক্ত করে, তখন আমরা অনুপ্রাণিত হই যে আমাদের জীবন দিয়ে হলো আমরা এই দেশকে স্বনির্ভর করব, ক্ষুধা দারিদ্র মুক্ত করব, ফ্যাসিবাদ মুক্ত করব, আর কোনো স্বৈরাচার যেন এই দেশের উপরে চেপে আসতে না পারে, সেজন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জানি একটি সুন্দর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
জনগণকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। ইতিমধ্যে বাজারে অনেক কথা আপনারা প্রচার করে বেড়াচ্ছেন, যাতে আমাদের মা বোনরা ভোট কেন্দ্রে না যায়, আমাদের ভাইয়েরা যেন ভোট কেন্দ্রে না যায়। এরকম কথা ছড়িয়ে দিয়ে কখনোই জনগণকে ভোট কেন্দ্র থেকে বিরত রাখতে পারবেন না। বুলেটের সামনে যে জাতি বুক পেতে দিতে পারে, ব্যালটের যুদ্ধে যাওয়া তাদের কোনো বিষয় না। ইনশাআল্লাহ যাদেরকে আমরা বুলেটের যুদ্ধে হারিয়েছি, এবার তাদের ফটোকপি হিসাবে যারা আসতেছে তাদেরকে ব্যালটের মাধ্যমে পরাজিত করা হবে। আমরা ঢাকা 12 আসনে জননেতা জনাব সাইফুল আলম খান মিলন ভাইকে আমরা পেয়েছি। আমরা তার পরিচয় জানতে পেরেছি। স্বাস্থ্যসেবায় পথ প্রদর্শক, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের মতো প্রতিষ্ঠানের যিনি ফাউন্ডার ডিরেক্টর ছিলেন। কৃষিবিদে আমাদের একজন কৃষিবিদ বক্তব্য দিয়ে গেলেন এই দেশে কৃষিখাতে তার কি কি অবদান আছে। প্রিয় ভাইরা, এই দেশের স্বাস্থ্যসেবা, এই দেশের কৃষি, এই সমস্ত ক্ষেত্রে যিনি অবদান রাখতে পারেন, তিনি যদি জাতির কাণ্ডারি হতে পারেন, আগামী দিন নির্বাচিত হয়ে যদি জাতীয় সংসদে যেতে পারেন, তাহলে বাংলাদেশকেও সুন্দর সুস্বাস্থ্য পরিকল্পনা দিতে পারবেন, কৃষিবিদের পরিকল্পনা দিতে পারবেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট আইডিয়া শেয়ার করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রতে পরিণত করতে পারবেন ইনশাআল্লাহ। এরকম একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করা উচিত নয়? ইনশাআল্লাহ আমরা নির্বাচিত করব তো? তাহলে 12 তারিখে ভোট কেন্দ্রে যাবেন। কয়টা বাজে যাবেন? 7:30টায় ভোট শুরু হবে। আপনি 7টায় গেলে তো হবে না, আপনি ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন। আপনার উপস্থিতি শয়তানরা পালিয়ে যাবে। কি বলেন? ভোট কেন্দ্রে ভোট দিয়ে কি বাসায় এসে যাবেন? না, বাসায় যাবেন, একটু নাস্তা করতে হবে না? আধা ঘন্টা বিরতি নিয়ে বাসায় নাস্তা করবেন। তারপর থেকে শুরু করে ভোট শেষ হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে থাকবেন। থাকতে পারবেন তো? নাকি চলে আসবেন? যদি চলে আসেন তাহলে কোনো দুষ্ট ব্যক্তিরা যদি এই আমানতের খেয়ানত করার কোনো দুষ্ট পরিকল্পনা করে, তাহলে তারা সফল হয়ে যাবে। কিন্তু আপনি যদি ভোট কেন্দ্রের সামনে থাকেন, তাহলে কোনো দুষ্ট আপনার এই সুন্দর ভোটকে চুরি করে নিয়ে যেতে পারবে না। আমরা চুরি হতে দেব না। কি বলেন? আমরা জীবনবাজি রেখে এই ভোট কেন্দ্রে আমরা পাহারা দেব ইনশাআল্লাহ। আমরা আমাদের নাখালপাড়া, আমাদের 25 নম্বর ওয়ার্ড, এখানে খুব সুন্দর পরিবেশ আছে। রাজনৈতিক অন্যান্য দলের নেতৃবৃন্দের সাথে, কর্মীদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। সুতরাং আমরা যখন ভোট কেন্দ্রে থাকবো, তারাও থাকবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা সুন্দরভাবে ভোট দেব এবং ভোট গণনা করে রেজাল্ট নিয়ে বাসায় ফিরে যাব। কি বলেন? আমরা এই আসনে সবচেয়ে সুন্দর পরিবেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা আমরা চাই। কি বলেন? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি কথা শেষ করছি। একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে জামাত ইসলামী অনেকগুলো পরিকল্পনা দিয়েছে। গতকালকে আমাদের ইশতেহার পাঠ করা হয়েছে। তার আগে আমাদের একটি পলিসি সামিট অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশ জামাত ইসলামীর একটি সুন্দর পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এই দেশের প্রতিটি মানুষের হাতকে কাজের হাতে পরিণত করতে চাই আমরা। আমাদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, এই দেশে যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের পূর্বে তাদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে প্রতিটি জেলাতে। আমাদের শিক্ষিত যুবকেরা সরকারি খরচে তারা সেখানে প্রশিক্ষণ দিবে। এই প্রশিক্ষিত হাতগুলো যখন উন্নয়নের চাকায় তাদের হাত পড়বে, তাহলে অবশ্যই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আমাদের এই বন্ধুরা যখন দেশের বাহিরে যাবেন, তখন তারা রেমিটেন্স পাঠাবেন, আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে। অর্থাৎ আমরা কাজের ক্ষেত্র তৈরি করে দিতে চাই। প্রতিটি যুবক যেন, প্রতিটি ছাত্র যেন কাজ খুঁজে পায়। ছাত্র জীবন শেষ করার পর বছরের পর বছর সে সিবি নিয়ে এই অফিস তো ওই অফিস দৌড়াবে, তার চাকরি হবে না, কারণ কর্মক্ষেত্র তো নাই, অ্যাভেলেবেল কর্ম তো নাই। এই জন্য তারা বেকার বসে থাকে। এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকার যদি সুন্দরভাবে গ্রহণ করে, তাহলে দেশের যুবকরা বেকার থাকার কথা নয়। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক রাষ্ট্রে দেখি, তাদের রাষ্ট্রে আমাদের দেশের জনগণ যায় না কাজ করতে, অন্যান্য রাষ্ট্র থেকে তো আসে। তারা কি তাদের দেশের নাগরিককে কাজ না দিয়ে বিদেশি নাগরিকদেরকে কাজ দেয়? নিশ্চয়ই না। তারা তাদের দেশে এত বেশি পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, উৎপাদনের চাকাকে সচল রাখতে তারা ভিন দেশ থেকে তারা কি করছে? শ্রমিক হায়ার করছে।
আমাদের দক্ষ জনশক্তি তৈরি হবে, যারা দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আর এই জমিন এতটাই উর্বর, শুধু সঠিক পরিকল্পনা করলে, আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদবাসী যদি আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ বরকতের সকল দরজাগুলো আসমান থেকে এবং জমিন থেকে বরকতের সকল দরজাগুলোকে তিনি ওপেন করে দেন। এই জন্য জামাত ইসলামী তাকওয়াবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর ভয় না থাকলে তো ভাই জাতিকে আপনি রক্ষা করতে পারবেন না। জাতির আমানতের দায়িত্ব আপনার কাছে আসলে আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে আপনি খেয়ানত করবেন। প্রিয় ভাইরা, আমরা যখন সরকারে আসব, ইনশাআল্লাহ দেশের টাকা দেশেই থাকবে, দেশের টাকা বিদেশে পাচার হবে না। আজকে অদ্ভুত এক তথ্য, আমাদের দেশে যারা সবচেয়ে বড় দল জাতীয় সংসদে যাদেরকে নমিনেশন দিয়েছে, তাদের 52% লোক হচ্ছে ঋণ খেলাপি। এই ঋণ খেলাপিদেরকে দিয়ে আপনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, এটা আকাশ কুসুম কল্পনা, এটা কখনোই সম্ভব নয়। জনগণের টাকা যারা ক্ষমতায় আসার আগেই মেরে দেয়, ক্ষমতায় আসার পরে কি হবে? 4,500 কোটি টাকা লোপাট হয়ে যাওয়ার পর, পাচার হয়ে যাওয়ার পর আবুল মাল আব্দুল মুহিত যখন বলে এটা কিছুই না, ওই শ্রেণীর লোকেরা যদি পরবর্তী সংসদে আসে, তারা পুরো দেশকে বিকিয়ে দিবে বলে এটা কিছুই হয় নাই। আমরা স্বাধীন জাতি, আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চাই ইনশাআল্লাহ। আমরা আমাদের এই মস্তক শুধু আল্লাহর কাছে অবনত করতে চাই। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আপনাদেরকে আমরা বন্ধু মনে করি, প্রভু মনে করি না। প্রভু আমাদের একজন, সুতরাং কোনো কিছু আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বিগত সময় ফ্যাসিস্টকে চাপিয়ে দিয়েছেন, 2045 সাল পর্যন্ত তারা থাকবে এই পরিকল্পনা করেছিল, কিন্তু এই দেশের ছাত্র জনতা সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়নি। সুতরাং আজকের ছাত্র জনতা যে জেগে উঠেছে, আজকের সাধারণ জনতা জেগে উঠেছে, এই দাড়িপাল্লার বিজয় করে তারপরে এই ছাত্র জনতা বাসায় ফিরে যাবে ইনশাআল্লাহ। এই দেশের জনগণ জেগে গেছে, তাদেরকে আর ঘুম পাড়িয়ে রাখতে পারবেন না। 2000 টাকার একটি ফ্যামিলি কার্ড দিয়ে ভোট কিনতে পারবেন না, ফ্যামিলিগুলোকে কিনতে পারবেন না। মা বোনেরা তাদের ইজ্জত এবং আব্রুর হেফাজত চায়, আমাদের সন্তানেরা তাদের চিকিৎসা এবং শিক্ষার তারা নিশ্চয়তা চায়। সুতরাং তাদেরকে 2000 টাকার কার্ড দিয়ে আপনি বেকার বানিয়ে রাখবেন, শিক্ষিত হতে দিবেন না, তাদেরকে বেড়ে উঠতে দেবেন না। এটা কি আপনার আই হ্যাভ এ প্ল্যান? কি আশ্চর্য ধরনের কথা! জনগণ বুঝতে হবে আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার মতো জাতি। আমরা নিজের হাতে কাজ করে খেয়ে পড়ে বাঁচতে চাই। আমরা নিজের রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালিত করতে চাই। আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রয়োজনে নিজের জীবন দিতে পারি। সুতরাং আমাদেরকে কোনো লোভ, লালসা এবং ভয় কোনোটা দিয়েই আপনি দমিয়ে রাখতে পারবেন না। তাই আমি প্রিয় এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে যাচ্ছি, আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা মিলন ভাইকে বিপুল ভোটে বিজয় করে ঢাকা ভারতকে একটি সমৃদ্ধ ঢাকা ভারতে পরিণত করবো ইনশাআল্লাহ। আমাদের এই নাখালপাড়ার অনেক সমস্যা ভাই নোট করেছেন। আমাদের বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, পানির সমস্যা, পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নাই, আমাদের এখানে একটা সরকারি হাসপাতাল নাই, আমাদের সরকারি কমিউনিটি সেন্টার নাই, আমাদের খেলার মাঠ নাই, আমাদের এখানে ড্রেনেজের অব্যবস্থাপনা রয়েছে, আমাদের রাস্তাগুলো এত চিকন যে একজন মানুষ মৃত্যুবরণ করলে তার খাটিয়াটাও পর্যন্ত আমরা বহন করতে পারি না, রাস্তায় জ্যাম লেগে যায়। সুতরাং এটিকে প্রসারিত করতে হবে, এই সমস্যার সমাধান করতে হবে। আমরা এমন যোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসাবে পেয়েছি, আলহামদুলিল্লাহ তিনি যদি নির্বাচিত হন, তিনি ফার্স্ট প্রায়োরিটি হিসাবে আমাদের এই সমস্যাগুলোর সমাধান করবে ইনশাআল্লাহ। তাই এলাকাবাসীর প্রতি অনুরোধ থাকলো, নগরবাসীর প্রতি অনুরোধ থাকলো, ভোটারদের কাছে অনুরোধ থাকলো, আসুন আমরা যোগ্য ব্যক্তিকে বেছে নিই। 54 বছরের বাংলাদেশকে কাউকে আমরা একবার বেছে নিয়েছি, প্রতারণা করেছি, কাউকে 2 বার বেছে নিয়েছি, কাউকে 3 বার বেছে নিয়েছি, কিন্তু এবার বেছে নিতে হবে জামাত ইসলামীকে। কি বলেন? সব পার্টি দেখা শেষ,
সব পার্টি দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার। মিলন ভাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। সামনে আসছে শুভ দিন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।